আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের এবারের সফরের সবচেয়ে দূরবর্তী পথ অতিক্রম করে কিভাবে আমরা নির্বিঘ্নেই হরিদ্বার থেকে বদ্রীনাথ পৌঁছেছিলাম। যাত্রাপথে আপনাদেরকে দেখিয়েছিলাম পঞ্চপ্রয়াগ, যদিও সময়ের অভাবে বিষ্ণুপ্রয়াগ মানে প্রথম প্রয়াগ আমাদের দর্শন হয়নি। এছাড়া দেখিয়েছিলাম ধারীমাতার মন্দির ও যোশীমঠের নরসিংহজির মন্দির। আর এই সব দর্শনের মাঝেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম দ্রষ্টব্য স্থানগুলি সম্পর্কিত বিস্তারিত তথ্য। এছাড়াও যাত্রাপথে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাড়ি ভাড়া, কিভাবে পৌঁছাবেন বদ্রীনাথ ও চারধাম যাত্রা রেজিস্ট্রেশন সম্পর্কিত যাবতীয় তথ্য। এছাড়া বদ্রীনাথ পৌঁছে সেই রাতে আমরা কোথায় ছিলাম বা তার ভাড়াই বা কত, এছাড়া আপনারা এসে বদ্রীনাথে কোথায় থাকবেন তা সম্পর্কিত বেশ কিছু তথ্যই শেয়ার করেছিলাম আগের পর্বে। যারা এখনো পর্যন্ত তৃতীয় পর্বটি দেখেননি তাদের সুবিধার্থে ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনে দিয়ে রাখলাম। আগের পর্বে রাত্রি হয়ে যাওয়ার কারণে এছাড়া শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে রাতের বেলার আলো ঝলমলে বদ্রীনাথ মন্দিরের দর্শন আমার হয়নি বা আমার মাধ্যমে আপনাদেরও দেখাতে পারিনি। তাই আজকের পর্বে আপনাদের জন্য তুলে ধরতে চলেছি সেই বহু প্রতীক্ষিত বা বলা যেতে পারে বহু প্রত্যাশিত সেই দর্শন, যা একবার দেখবার আশায় সবাই বুক বেঁধে বসে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা দর্শন করব বিষ্ণুধাম বদ্রীনাথ। যাচ্ছি এখন আপনার বদ্রীনাথ মন্দিরের দিকে। ভিড় কিন্তু ভালোই আছে, দেখা যাক কি হয়। সামনেই হচ্ছে আপনার বদ্রীনাথ মন্দির। এদিকে রয়েছে তপ্তকুণ্ড আর ব্রহ্মকপাল। বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু কাউন্টার রয়েছে। প্রথমে এসে সেই কাউন্টার থেকে আপনাদের দর্শনের জন্য টোকেন নিতে হবে। দেন আপনাদের যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটা কিন্তু অনলাইন হোক বা অফলাইন হোক, সেই রেজিস্ট্রেশনটি এখানে দেখালে দর্শনের জন্য আপনাদের টোকেন দেবে। আর বদ্রীনাথ মন্দির খোলা থাকে কিন্তু সকাল 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত। আর সেই টোকেন নিয়েই আপনাদের লাইনে দাঁড়াতে হবে। এবার বলে রাখি, চারধামের কিন্তু পবিত্র তীর্থধাম এই বদ্রীনাথ ধাম। আর সেই বদ্রীনাথ ধামে পুজো দেবার জন্যই কিন্তু আজকে আমরা লাইনে দাঁড়িয়েছি। লাইনে কিন্তু বিশেষ নেই, হু করে লাইন এগোচ্ছে। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা দর্শন করতে পারি। এই যে বদ্রীনাথ মন্দির দেখছেন, এর দুদিকে দুটি পর্বত। বদ্রীনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে নর পর্বত, আর বদ্রীনাথ মন্দির যে পর্বতে তার নাম হচ্ছে নারায়ণ পর্বত। আর এই নারায়ণ পর্বতের পেছনেই কিন্তু দেখা মেলে নীলকণ্ঠ শৃঙ্গর, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। কি বলবো আর, অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এই অঞ্চলে শোনা যায় যে বিষ্ণু অর্থাৎ নারায়ণ, তিনি নাকি এখানে এসে যোগাসনে ধ্যানমগ্ন হয়েছিলেন। তিনি যখন এখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, সেই সময় লক্ষ্মী এসে সেই রোদের তাপ আর বৃষ্টির সেই অবস্থা থেকে ধ্যানমগ্ন বিষ্ণুকে রক্ষা করার জন্য তিনি একখানা বদ্রী গাছের প্রতিষ্ঠা করেন। আর এই বদ্রী কিন্তু হচ্ছে একটা কুল গাছ, আর সেই গাছের নিচেই বিষ্ণু কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় অবস্থান করেছিলেন, এবং তারপর থেকেই এই স্থানের নাম হয়ে যায় আপনার বদ্রী বিশাল। এই অঞ্চলে অর্থাৎ গাড়োয়াল পার্বত্য অঞ্চলে এইখানে ধর্মের দুই পুত্র নর এবং নারায়ণ, তারা কিন্তু এই অঞ্চলে আসেন এই অঞ্চলের মহিমা উদ্ধার করতে, এবং এসে তারা এই স্থানে মোট 5খানা বদ্রীর সন্ধান পান। একটি যেমন হলো বেয়াত বদ্রী, অপরটি হচ্ছে ধ্যানবদ্রী, আরেকটি হচ্ছে যোগবদ্রী, তারপরটি হচ্ছে ভবিষ্য বদ্রী, এবং আরেকটি হচ্ছে এই বদ্রী বিশাল। আর এই বদ্রী বিশালকেই কিন্তু মনে করা হয় বিষ্ণুর ধ্যানমগ্ন রূপের এক অপূর্ব প্রকাশ। এবং এখানে এসে নারায়ণকে দর্শন এবং বদ্রীনাথকে দর্শনের মাধ্যমে চারধামের যাত্রা সম্পূর্ণ হয় বলে মনে করা হয়। আর সেই উদ্দেশ্যেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। এখানে কিন্তু আপনার ভিআইপি লাইনেরও একটি ব্যবস্থা রয়েছে, আর তার জন্য নাকি আপনার 2 দিন আগে থেকে কিন্তু টোকেন কালেক্ট করতে হয়। ভিআইপি লাইনের কিন্তু বিভিন্ন সময় রয়েছে। তবে চারধাম যাত্রার শেষ লগ্নে যাওয়ার জন্য সেরকম কোনো ভিআইপি লাইন চোখে পড়েনি। আর এই মন্দিরে
পুজো দেওয়ার জন্য ট্রাস্টি কোটায় ভিআইপি পাস আমরাও সংগ্রহ করেছিলাম আমাদের কেদারনাথ এয়ারবিএনবির প্রথম যে হোস্ট ছিলেন তার কাছ থেকে। তবে সেটা আদৌ আসল কিনা সত্যি বলছি, লাইন কম থাকায় তার সত্যতা আর যাচাই করা হয়নি। তবে এর জন্য বেশ কিছু টাকাও আমাদের গচ্চা গেছিল। যদি আপনারা গ্রুপে আসেন পিক টাইমে, তাহলে কেদারনাথ বদ্রীনাথ টেম্পলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও চাইলে পুজো বুক করে আসতে পারেন। ভারতবর্ষে বিষ্ণুর যে 4টি ধাম রয়েছে তার মধ্যে যেমন বদ্রী বিশাল, জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম এবং দ্বারকা ধাম, এই 4 ধাম প্রধানত কিন্তু বিষ্ণু ধাম হিসেবে চিহ্নিত করা হয়। তাছাড়া আমাদের এই আর্যাবর্ত অঞ্চলে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ এগুলোকে কিন্তু পৃথক 4 ধাম হিসেবে চিহ্নিত করা হয়। আবার অনেকে কিন্তু এটাকে আমার ছোটা 4 ধামও বলে থাকেন। এখানে যে বদ্রী বিশালের মূর্তিটি রয়েছে সেই মূর্তিতে কিন্তু কিছুটা দক্ষিণী স্থাপত্যের ছাপও রয়েছে। আর এই মন্দিরে যে পূজারীরা তারা কিন্তু প্রধানত কেরালার ব্রাহ্মণ সম্প্রদায়। আর ব্রাহ্মণ সম্প্রদায় বলতে তারা কিন্তু হচ্ছে নাম্বুদিরই ব্রাহ্মণ সম্প্রদায়। সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্তর্গত যে পূজারীরা তারাই কিন্তু বংশানুক্রমে এই বদ্রী বিশাল মন্দিরে পূজা করেন। মন্দিরের সামনে রয়েছে আপনার তপ্তকুণ্ড, মন্দিরের পাশেই রয়েছে আপনার ব্রহ্মকপাল, আর তপ্তকুণ্ডের পাশে রয়েছে কিন্তু নরসিংশিলা। শোনা যায় 7ম থেকে 8ম শতকে আদিগুরু শঙ্করাচার্য যখন এই অঞ্চলে নাকি হিন্দু ধর্মের পুনরুদ্ধারের কাজে আসেন তখন তিনি নাকি এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। তবে তার কিন্তু সেরকম কোনো প্রামাণ্য তথ্য নেই, এটা শুধুমাত্র লোকমুখেই প্রচলিত। এছাড়া পরমার রাজবংশের রাজারা এই মন্দিরের যে গঠনশৈলী সেই গঠনশৈলী তৈরিতে কিন্তু বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। তাছাড়া পরবর্তীকালে গাড়োয়াল রাজবংশের রাজারা কিন্তু এই মন্দিরের বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ এবং সংস্কার করেন। আর এই মন্দিরের যে গঠনশৈলী তাতে কিন্তু প্রধানত গাড়োয়াল গঠনশৈলীর একটা ছাপ লক্ষ্য করা যায়। বলে রাখি, বদ্রীনাথ মন্দিরের ভেতরে বদ্রীনাথজির একটি প্রায় 3 ফুটের কষ্টি পাথরের একটি মূর্তি রয়েছে, আর তার দুপাশে আরো দেবতারা অবস্থান করছেন। মন্দিরের পাশেই যেমন রয়েছে আপনার গণেশজির মন্দির, কর্ণজির মন্দির, আর মন্দিরের ডান দিকে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্যের মন্দির। আর এই বদ্রীনাথ মন্দিরের পূজারীদের কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এদের নাকি চামড়ায় জন্মসূত্রে একটি পৈতের মতো দাগ থাকে, আর ওরকম ভাবেই নাকি ওনাদের ত্বক মানে ত্বকের গঠন তৈরি হয়। আর এই থেকেই নাকি তাদেরকে এই মন্দিরের পূজারী হিসেবে নির্বাচন করা হয়। বদ্রীনাথ মন্দির আপনার দর্শন করা হয়ে গেল, খুব তাড়াতাড়ি বলতে গেলে হয়ে গেছে, প্রায় বলতে গেলে মিনিট 15-20-র মধ্যেই কিন্তু হয়ে গেছে, মানে এক ধারতে ঢুকে গেছে। যেহেতু আজকে এখানে রাজ্যপাল আসছে তাই খুব তাড়াতাড়ি সব কিছু সম্পন্ন করে দিচ্ছে। আর ওই যে আশপাশে যে কম্পাউন্ড, মানে অ্যাকচুয়ালি বদ্রীনাথ মন্দিরের যে ফ্রন্ট যেখান থেকে ভিডিও বা ফটোগ্রাফি করা যায় সেই ফ্রন্টটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে 1 ঘন্টার জন্য। তো ফ্রন্ট থেকে কোনো রকম ফুটেজ পেলাম না, একটু মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, রুলস ইজ রুলস। আর এখন যাচ্ছি হচ্ছে আপনার তপ্তকুণ্ড আর ব্রহ্মকপাল দেখতে। চলুন আপনাকে দেখাচ্ছি। আজ আপনার 28 তারিখ, মানে 28শে অক্টোবর 2024, বাংলার 11ই কার্তিক 1431 বঙ্গাব্দ। আর এই মুহূর্তে আমরা রয়েছি বদ্রীনাথ মন্দির চত্বরে। এখন আমরা দেখতে যাচ্ছি হচ্ছে তপ্তকুণ্ড আর হচ্ছে ব্রহ্মকপাল। প্রথমে দেখবো তপ্তকুণ্ড, দেন তারপরে যাবো হচ্ছে ব্রহ্মকপাল। একবার এই চত্বরে ভিড়টা দেখুন, প্রচণ্ড ভিড়, সবাই মনে হয় কুণ্ডের জলে স্নান করছে। এখানে কিন্তু প্রচুর প্রসাদের দোকান আছে। আর এই সামনেই হচ্ছে আপনার তপ্তকুণ্ড, দেখুন পুরো গরম জল বেরোচ্ছে। এই দেখুন, এই হচ্ছে আপনার তপ্তকুণ্ড, পুরো গরম জল, মানে অ্যাকচুয়ালি যেরকম কুণ্ড হয়। দেখুন এখান দিয়ে জলটা পড়ছে, পুরো ধোঁয়া বেরোচ্ছে। আর এই বদ্রীনাথ মন্দিরের পাশ দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। সামনেই রয়েছে আপনার ব্রহ্মকপাল। ব্রহ্মকপালের সম্ভবত মনে হয় তর্পণ বা পিণ্ডদান টাইপের কিছু মনে হয় করা হয় ব্রহ্মকপাল ঘাটটার নাম। এই হচ্ছে আপনার ব্রহ্মকপাল ঘাট, এখানে কিন্তু পিণ্ডদান এবং তর্পণ করা হয়।
আর এই বদ্রীনাথ মন্দির কিন্তু 6 মাস বন্ধ থাকে। আর তখন এই মূর্তির ওপরে চন্দন ঘি প্রলেপ লাগিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং 6 মাস পর যখন এই মন্দির খোলে তখন যে কাপড়টা, সেই কাপড়টা শুধুমাত্র কিন্তু মন্দিরের যে প্রধান পুরোহিত তিনিই কিন্তু রাখতে পারেন। আর এই কাপড়ের টুকরো ওনার সঙ্গে যারা বিশেষ দর্শন করতে আসেন উপহার হিসাবে, সেটা উনি তাদেরকে কিন্তু দিয়ে দেন। বদ্রীনাথ মন্দির যে 6 মাস বন্ধ থাকে, বদ্রীনাথজির যে মূর্তি আছে সেই মূর্তি কিন্তু যোশীমঠে যে নরসিংহজির মন্দির আছে সেই মন্দিরে কিন্তু এই মূর্তি রাখা থাকে, আর সেখানেই উনি 6 মাস পূজিত হন। খাবার জন্য কিন্তু প্রচুর দোকান আছে মানে বদ্রীনাথ মন্দির চত্বরে, তাই খাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এই দেখুন দেখাচ্ছি, দেখুন এদিকে দোকান রয়েছে। এই চত্বরে যেমন প্রচুর দোকান রয়েছে তেমন কিন্তু খাবার জন্য প্রচুর হোটেলও আছে। আর সকাল থেকে বলতে খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু হয়নি। ভোরবেলা 7টার সময় আজকে উঠেছি, কারণ কাল থেকে শরীরটা একটু খারাপ ছিল বলতে গেলে। সকালে উঠলাম 7টার সময়, আর মন্দির দর্শনের পর এই মন্দিরের পাশ থেকে কিন্তু এসে আমি চা খেলাম। এখানে চা কিন্তু নিচ্ছে আপনার 20 টাকা করে, আর ম্যাগি আছে, ম্যাগি নিচ্ছে কিন্তু 50 টাকা করে। আপাতত এক ঝটকায় বদ্রীনাথ দর্শন শেষ। খুব কম সময় দিয়ে বদ্রীনাথ দর্শন হলো, জানি না কতদূর কি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আর এবার যাব আমরা হোটেলে গিয়ে আমাদের চেক আউট করতে হবে। আর পরবর্তী গন্তব্য হচ্ছে চোপতা। আর যাওয়ার পথে সম্ভব হলে অবশ্যই কিন্তু আপনাদের ঘুরে দেখাবো মানা ভিলেজ, বসুধারা ফলস, ব্যাসগুফা, যদি সম্ভব হয়। কারণ অলরেডি কিন্তু ঘড়িতে টাইম এখন 11টা। জানি না কতদূর কী করতে পারবো বা যেতে পারবো। যদি পারি অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা অনেক শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।